আসসালামু আলাইকুম। আমি এখন আছি বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা প্রায় 400 বছরের পুরনো শহর পুরান ঢাকায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে নিয়ে ঘুরে দেখব পুরান ঢাকার কিছু ঐতিহাসিক স্থাপনা, চেখে দেখব এখানকার বিখ্যাত সব খাবার এবং জানাবো এই শহরের পরতে পরতে লুকিয়ে থাকা ইতিহাস। বাইরের ওই তীব্র কোলাহল, রিকশার টুংটাং শব্দ আর সদরঘাটের ব্যস্ততা যেন এক নিমিষেই মিলিয়ে গেল। এই গেটটা পার হওয়া মানে কেবল একটা প্রাসাদে ঢোকা নয়, বরং সময়কে পেছনে ঠেলে কয়েকশো বছর পেছনে ফিরে যাওয়া। আমি এখন প্রবেশ করছি বাংলার ইতিহাসের সেই অন্দরমহলে, যেখানে একসময় দেশের ভাগ্য নির্ধারিত হতো। স্বাগতম আহসান মঞ্জিলে। যেহেতু পুরান ঢাকা ভ্রমণে এসেছি, তাই আগে আহসান মঞ্জিলের গল্প নয়, আগে এই শহরের গল্প আপনাদের বলি। বর্তমানে পুরান ঢাকার কথা ভাবলে আমাদের সকলের মাথায় আসে বড় বড় বিল্ডিংওয়ালা ঘনবসতিপূর্ণ একটি শহর। এই তো কয়েকদিন আগে যখন বাংলাদেশে ঘন ঘন ভূমিকম্প হচ্ছিল, তখন কিন্তু নিউজে চোখ রাখলে একটা নাম বারবার আসছিল, সেটা হচ্ছে এই পুরান ঢাকা। বলা হচ্ছিল এটাই নাকি বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা ভূমিকম্পের জন্য। সত্যি বলতে যখন এই নিউজগুলো দেখতাম, তখন আমার নিজেরও এই পুরান ঢাকায় আসতে কিছুটা ভয়ই হচ্ছিল। কিন্তু জানলে অবাক হবেন, আজকের এই ঝুঁকিপূর্ণ তকমা পাওয়া শহরটি একসময় ছিল মুঘল সাম্রাজ্যের অধীনে পুরো বাংলার রাজধানী। আনুমানিক 1608 সালে মুঘল সম্রাট জাহাঙ্গীর এই স্থানটিকে বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করেন এবং এই রাজধানীর দায়িত্ব দিয়ে পাঠান সুবাদার ইসলাম খান চিশতিকে। সম্রাটের প্রতি শ্রদ্ধা জানিয়ে সুবাদার ইসলাম খান চিশতি এই জায়গার নাম রাখেন জাহাঙ্গীরনগর। এরপর বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই শহরটি হয়ে ওঠে বাংলার ব্যবসা বাণিজ্য ও ঐতিহ্যের কেন্দ্রবিন্দু। আর ব্যবসা বাণিজ্যে পুরান ঢাকার সফল হওয়ার পিছনে মূল চাবিকাঠি ছিল ঢাকায়া মসলিন। এই কাপড়ের চাহিদা শুধু মুঘল দরবার বা ভারতীয় বাজারে সীমাবদ্ধ ছিল না, এই কাপড় পুরো বিশ্বজুড়েই বিখ্যাত ছিল। চলেন এবার তাহলে আহসান মঞ্জিলের গল্পে ফেরা যাক। গল্পের শুরু অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে। বর্তমানে এখন যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন, তখন এখানে কোনো প্রাসাদ ছিল না, ছিল জমিদার শেখ ইনায়াতুল্লাহর এক চমৎকার রংমহল। কিন্তু জমিদার শেখ ইনায়াতুল্লাহর মৃত্যুর পর তার ছেলে শেখ মতিউল্লাহ এই দৃষ্টিনন্দন রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। এরপর দীর্ঘকাল ফরাসি বণিকরা এটিকে বাণিজ্য কুটি হিসেবে ব্যবহার করে 1830 সালে ঢাকা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন এই বিশাল সম্পত্তি কিনে নেন খাজা আলিমুল্লাহ এবং এর সংস্কার করে সপরিবারে বসবাস শুরু করেন। তবে বর্তমানের এই জাঁকজমকপূর্ণ প্রাসাদটির রূপ পায় তার ছেলে নবাব আব্দুল গনির আমলে। খাজা আলিমুল্লাহর মৃত্যুর পর তার পুত্র নবাব আব্দুল গনি এই ঐতিহাসিক স্থানটিকে একটি পরিপূর্ণ প্রাসাদের রূপ দেওয়ার উদ্যোগ নেন। এই সুবিশাল ও নিখুঁত স্থাপনাটি নির্মাণ করতে তৎকালীন সময়ের দীর্ঘ 13 বছর সময় লেগেছিল। তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে এর নাম রাখেন আহসান মঞ্জিল। ঢাকার নবাব পরিবার ছিল ব্রিটিশ বাংলার সবচেয়ে বড় মুসলিম জমিদার পরিবার। আজকের এই আধুনিক ঢাকার রূপকার ছিলেন এই নবাবরাই। ঢাকার প্রথম ফিল্টার করা পানি, বৈদ্যুতিক আলো, এমনকি আধুনিক শিক্ষার প্রসারে তাদের অবদান ছিল অতুলনীয়। তারা তাদের জীবন উৎসর্গ করেছিলেন ঢাকাবাসীর সেবায়। নবাব আব্দুল গনি থেকে শুরু করে নবাব সলিমুল্লাহ, যাদের সিদ্ধান্তে একসময় বদলে যেত বাংলার রাজনীতি, তাদের ছোঁয়া আজও মিশে আছে এখানকার প্রতিটি কোণায়। সদরঘাটে পা রাখলেই বোঝা যায় ঢাকা শহর কতটা সচল। চারদিকে মানুষের ব্যস্ততা, হকারদের হাঁকডাক আর বিশাল সব লঞ্চের গর্জন। কিন্তু এই বিশালতার মাঝে আমার চোখ আটকে গেল অন্য এক দৃশ্যে। বড় বড় লঞ্চগুলোর পাশে ভেসে থাকা ছোট্ট ছোট্ট ডিঙ্গি নৌকাগুলোতে। বিশাল লঞ্চগুলোর পাশে এই নৌকাগুলোকে দেখলে মনে হচ্ছে এক একটা পিঁপড়া। এগুলো মূলত নদী পারাপারের জন্যই ব্যবহৃত হয়। কিন্তু আমি ভাবলাম এই বুড়িগঙ্গা নদীকে যদি একটু ভালোভাবে দেখতে চাই, তবে এই নৌকাই সেরা মাধ্যম। কত বছর ধরে চালান নৌকা এখানে? আজকে 30 বছর।
30 বছর ধরে এখানেই একই জায়গায় হ্যাঁ এরকম নৌকা চালাইতে কষ্ট হয় না অনেক? হ্যাঁ কষ্ট হইলে আর করবো কি করার আছে কি যে সংসার মাইয়ে বলা চালান লাগবো না মানে যুদ্ধ করে বাঁচতে হবে এখন ধরেন পোলাপান আল্লাহ পাক যদি একটু চাকরি বাদা মিলাই দেয় তাহলে শান্তি পাইতে থাকলে হবে। আচ্ছা আচ্ছা। নৌকার বৈঠার ছলত ছলত শব্দ আর তপ্ত দুপুরের রোদের কালাম কাকার ঘাম ভেজা মুখটা দেখে একটা কথাই বারবার মনে হচ্ছিল, জীবন সবার জন্য এক নয়। আমাদের কাছে যা কেবল নৌকা ভ্রমণ, কালাম কাকার কাছে তাই বেঁচে থাকার কঠিন লড়াই। যে বয়সে তার ঘরে বসে নাতি নাতনিদের সাথে সময় কাটানোর কথা, সেই বয়সে তপ্ত রোদে পড়ে নৌকা বাইতে হচ্ছে। তার চোখে জীবন মানে শুধুই যুদ্ধ। তবে এই কষ্টের মাঝেও কালাম কাকা বিশ্বাস করেন তার জীবনের দীর্ঘ কয়েক দশকের সব কষ্ট, ঘাম আর অপ্রাপ্তি এক নিমেষে ধুয়ে মুছে যাবে সেই দিন, যেদিন তার ছেলে একটা ভালো চাকরি পেয়ে এসে আলতো করে বলবে, বাবা এবার তুমি বিশ্রাম নাও, সংসারের হাল আমি ধরলাম। আসলেই আমাদের চারপাশে এমন হাজারো কালাম কাকাদের নিঃস্বার্থ ত্যাগের উপর দাঁড়িয়ে ওঠে এক একটা পরিবারের স্বপ্ন। বাবারা বোধহয় এমনই হয়, নিজেদের জীবনের সবটুকু কষ্ট হাসি মুখে বিসর্জন দেয় শুধু পরিবারকে একটু ভালো রাখার আশায়। মাঝখান থেকে সদরঘাটের ভিউটা সম্পূর্ণ আলাদা। এক পাশে আহসান মঞ্জিলের গম্বুজ দেখা যাচ্ছে, আর অন্য পাশে শত শত লঞ্চের সারি। মাঝে মধ্যে বড় লঞ্চের ঢেউ যখন আমাদের ছোট নৌকাকে দুলিয়ে দিয়ে যায়, তখন একটু ভয় লাগলেও কি যে এক দারুণ থ্রিল অনুভব হয় সেটা বলে বোঝানো সম্ভব নয়। বর্তমানে এটি বিশ্বের বৃহত্তম নদী টার্মিনালগুলোর মধ্যে অন্যতম, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। এই নদীর মাধ্যমেই পুরান ঢাকার সফলতার শিখরে পৌঁছেছিল। সময়ের সাথে সাথে সদরঘাটের গুরুত্ব বিন্দুমাত্র কমেনি। এখন দেশের দক্ষিণাঞ্চলের প্রায় 45টি রুটে এখান থেকে লঞ্চ ও স্টিমার চলাচল করে, যেমন বরিশাল, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর ইত্যাদি। কুলিদের হাঁকডাক, ফেরিওয়ালাদের আনাগোনা, ডিঙি নৌকার অবিরাম পারাপার, সব মিলিয়ে সদরঘাট যেন এক চলমান জনপদ যা কখনো ঘুমায় না। এখানে খেটে খাওয়া হাজারো মানুষের জীবন ও জীবিকা জড়িয়ে আছে।